মোট লব্ধিটা ওই বস্তুটার যে ভর কেন্দ্র আছে সেই ভর কেন্দ্রের ভরবেগের সঙ্গে সমান হয়ে যাবে। অর্থাৎ একটা বস্তু, একটা বডি, যে বডিটা যতগুলো পার্টিকেল নিয়ে তৈরি হয়েছে প্রত্যেকটা পার্টিকেলে যদি ইন্ডিভিজুয়াল মোমেন্টাম বা ভরবেগকে আমরা ক্যালকুলেট করে যোগ করি, তাহলে সেই ভরবেগ দেখা যাবে ওই বডিটার যে সেন্টার অফ মাসেরও তো একটা ভরবেগ আছে, সেই ভরবেগের সঙ্গে সমান হয়ে যাবে। ওকে, 2 নম্বর পয়েন্ট হচ্ছে, যদি বাইরে থেকে কোনো এক্সটার্নাল ফোর্স যদি না দেওয়া হয়, অর্থাৎ বাহ্যিক বল যদি প্রয়োগ না করা হয়, তাহলে কিন্তু ভরকেন্দ্রের ভরবেগ কী থাকবে না, কনজার্ভ থাকবে। অর্থাৎ ভরকেন্দ্রের ভরবেগ পরিবর্তন হবে না। অর্থাৎ মোমেন্টাম অফ দ্য সেন্টার অফ মাস উইল বি কনস্ট্যান্ট অর মোমেন্টাম অফ দ্য সেন্টার অফ মাস উইল নট বি চেঞ্জড। ওকে, আর 3 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে, কোনো বস্তু সংস্থার বলগুলির উপর মোট প্রযুক্ত বল বস্তুটির ভরকেন্দ্রের উপর মোট প্রযুক্ত বলের সমান হবে। অর্থাৎ ধর এই একটা বডি, এই বডির মধ্যে 8খানা পার্টিকেল আছে, 8খানা পার্টিকেলের উপর 8খানা ফোর্স কাজ করছে। দেখা যাবে এই প্রত্যেকটা পার্টিকেলের উপর টোটাল যে মোট যে ফোর্স কাজ করছে, সেন্টার অফ মাসের উপরও কিন্তু কি ওই একই ফোর্স কিন্তু কি কাজ করছে। ওকে, তাহলে এই 3টে পয়েন্ট ইংলিশ ভার্সনের নোটেতে একটু নেই। ইংলিশ ভার্সনের নোটে ছেলেমেয়েরা একটুখানি লিখে রাখ। দ্য ফার্স্ট পয়েন্ট একটু লিখে রাখ, টোটাল মোমেন্টাম of a system must be equal with the momentum of the center of mass of that system. Point number 2, in absence of external force, momentum of the center of mass will be conserved. Point number 3, total force of all particles in a system must be equal to the amount of force applied on center of mass of that body. Okay, এবার আমরা চলে আসবো বলের ভ্রামকের ধারণা, কনসেপ্ট অফ মোমেন্ট অফ ফোর্স। বলের ভ্রামকের ধারণা, বলের ভ্রামকের ধারণাতে বলের ভ্রামক এটা একটা ভৌত রাশি, এটা ফিজিক্যাল কোয়ান্টিটি। এটা এলো কোথা থেকে? এলো কিন্তু এই সেন্টার অফ মাসের কনসেপ্ট থেকেই। ভালো করে ভেবে দেখ, এই একটা বডি, এই বডিটার উপর যদি আমি এই বরাবর ফোর্স দিই, এটা সেন্টার অফ মাস, এই বরাবর ফোর্স দিই, বডিটা কী করছে? পুরো স্ট্রেট যাচ্ছে। কারণ আমরা বলেছি যে সেন্টার অফ মাস থেকে যদি কোনো ফোর্স কাজ করে, সেই ফোর্স বডির মধ্যে লিনিয়ার মোশন তৈরি করবে। কিন্তু এই ফোর্সটা এইখানে না অ্যাপ্লাই করে যদি এই পয়েন্টে অ্যাপ্লাই করি, তখন দেখা যাচ্ছে যে বডিটা এইভাবে রোটেট করছে। কি তাই তো? তাহলে তোরাই বল যে শুধুমাত্র ফোর্সের প্রভাবই কি বস্তুটাকে ঘোরাতে সাহায্য করলো? উত্তর হচ্ছে না। কেন? যদি ফোর্সের প্রভাব, এফেক্ট অফ ফোর্স যদি বডির সার্কুলার মোশনের জন্য দায়ী হয়, তাহলে এইখানেও তো ফোর্স কাজ করেছিল। তাহলে এই ফোর্স তো বডিকে ঘোরাতে পারতো, এই বডির মধ্যে সার্কুলার মোশন তৈরি করতে পারতো। এই কেন বডির মধ্যে স্ট্রেট লাইন মোশন বা রেক্টিলিনিয়ার মোশন তৈরি করলো? তার মানে বোঝা যাচ্ছে কোনো বডি রোটেশনের জন্য, কোনো বডির সার্কুলার মোশনের জন্য, কোনো বডির কার্ভ লিনিয়ার মোশনের জন্য, অর্থাৎ কোনো বডির বক্রপথে গতির জন্য শুধু একা ফোর্স দায়ী নয়। আর কে আছে বল? আচ্ছা বল, যখন এখানে ফোর্স দেওয়া হয়েছিল তখন সেন্টার অফ মাস থেকে এই পয়েন্টের ডিস্টেন্স কত ছিল? 0। যখন এখানে ফোর্স দেওয়া হয়েছে, সেন্টার অফ মাস থেকে এই পয়েন্টের স্ট্রেট লাইন ডিস্টেন্স কত হয়ে গেছে? r হয়ে গেছে। তাহলে যখন r এর ভ্যালু 0 ছিল,
তখন সার্কুলার মোশন তৈরি হচ্ছিল না, কিন্তু যখন আর এর ভ্যালু নন জিরো হয়ে গেল তখনই সার্কুলার মোশন তৈরি হলো। তার মানে এটা পরিষ্কার বোঝা গেল যে বডিটার সার্কুলার মোশন তৈরির জন্য ফোর্সের সঙ্গে সঙ্গে এই আরটারও কিন্তু ইম্পর্টেন্ট রোল আছে, কি তাই তো? অর্থাৎ আর অর্থাৎ সেন্টার অফ মাস বা অ্যাক্সিস অফ রোটেশন, এখান থেকে যে পয়েন্টে ফোর্স দেওয়া হচ্ছে তাদের মধ্যে যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স বা লম্ব দূরত্ব, সেই লম্ব দূরত্ব এবং বল, এদের দুজনের প্রভাবের জন্যই কিন্তু বডির মধ্যে কি তৈরি হচ্ছে না রোটেশনাল মোশন তৈরি হচ্ছে, সার্কুলার মোশন তৈরি হচ্ছে, কার্ভ লিনিয়ার মোশন কিন্তু তৈরি হচ্ছে। অর্থাৎ এই আর এবং এফ মিলে বডির মধ্যে এমন কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি গ্রো করছে যে ফিজিক্যাল কোয়ান্টিটিটা বাধ্য করছে বডিকে কিন্তু সার্কুলার মোশনে মুভ করাতে বা কার্ভ লিনিয়ার মোশনে মুভ করাতে। আর সেই ফিজিক্যাল কোয়ান্টিটিটার নামই হচ্ছে মোমেন্ট অফ ফোর্স বা কি বলের ভ্রামক। তাহলে বলের ভ্রামকই অ্যাকচুয়ালি বস্তুর ঘূর্ণনের জন্য কিন্তু কি দায়ী। আর এই বলের ভ্রামক তখনই সৃষ্টি হচ্ছে যদি ফোর্সটা সেন্টার অফ মাস দিয়ে পাস না করে অন্য কোনো পয়েন্ট দিয়ে পাস করছে। কারণ বলের ভ্রামকের মধ্যে মোমেন্ট অফ ফোর্সের মধ্যে এফ এবং আর লুকিয়ে আছে। সেন্টার অফ মাস দিয়ে পাস করলে আর এর ভ্যালু জিরো, কিন্তু যখনই সেন্টার অফ মাস ছাড়া অন্য পয়েন্ট দিয়ে পাস করছে তখনই আর ভ্যালু পাচ্ছে, ফলে তখন বলের ভ্রামক কিন্তু কি ফাইনাইট ভ্যালু কিন্তু পাচ্ছে। বলের ভ্রামককে আমরা কীভাবে প্রকাশ করছি? বলের ভ্রামক বা মোমেন্ট অফ ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি ক্যাপিটাল এম দিয়ে প্রকাশ করা হয়। ক্যাপিটাল এম ইকুয়াল টু আর ভেক্টর ক্রস এফ ভেক্টর। আরকে ভেক্টর বলছি কারণ আর এর একটা মান আছে এবং এর ডাইরেকশন সবসময় সেন্টার অফ মাস থেকে যে পয়েন্টে ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে সেই দিক বরাবর হবে। ক্রস প্রোডাক্ট আছে, দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট করলে তোরা জানিস যে একটা ভেক্টরই বেরোয়, সেই জন্য মোমেন্ট অফ ফোর্স কিন্তু একটা কি ভেক্টর রাশি। তাহলে এম ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর ক্রস এফ ভেক্টর। আর ভেক্টর এবং এফ ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে এম ইকুয়াল টু কত হবে? আর এফ সাইন থিটা। যেহেতু এখানে আর এবং এ পরস্পরের 90 ডিগ্রি কোণে আছে সেই জন্য আমি এটাকে 90 ডিগ্রি লিখেছি। যদি 90 ডিগ্রি কোণে না থাকে অন্য কোনো কোণে থাকতো তাহলে থিটা লিখতাম। এখানে 90 ডিগ্রি কোণ করেছে বলে 90 লিখেছি, সাইন এনটি ভ্যালু 1, তাই এম ইকুয়াল টু কত হয়ে গেল? আর ইন্টু এফ হয়ে গেল। অর্থাৎ বলের ভ্রামক ইকুয়াল টু বলের মান এবং ভরকেন্দ্র থেকে বা অক্ষ থেকে ওই বলের ক্রিয়াবিন্দুর মধ্যে সংযোজক সরলরৈখিক দূরত্ব, এদের গুণফলের সঙ্গে কিন্তু কি সমান। দ্যাট মিন multiplication of force and straight line distance between the point of application of force and center of mass or axis of rotation. Okay, আমি তোদের সার্কুলার মোশন পড়ানোর সময় বলেছিলাম সার্কুলার মোশন ওরিয়েন্টেড সমস্ত ভেক্টর কোয়ান্টিটিগুলো অ্যাক্সিয়াল ভেক্টর, অ্যাক্সিস বরাবর থাকবে। কারণ সার্কুলার মোশনের ক্ষেত্রে অ্যাক্সিসের কনসেপ্ট পাই বা কার্ভ লিনিয়ার মোশনের ক্ষেত্রে আমরা অ্যাক্সিসের কনসেপ্ট কিন্তু পাই, কি তাই তো? এবং সেই অ্যাক্সিয়াল ভেক্টর হওয়ার কারণের জন্য এই সমস্ত ভেক্টর ডাইরেকশন সবসময় কোন দিক বরাবর থাকবে না অ্যালং অ্যাক্সিস বরাবর থাকবে, অক্ষ বরাবর কিন্তু থাকবে। তাহলে বলের ভ্রামকের জন্যই কিন্তু বডির মধ্যে ঘূর্ণন গতি তৈরি হচ্ছে। তাহলে বলের ভ্রামক বা মোমেন্ট অফ ফোর্স এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা কি অ্যাক্সিয়াল ভেক্টর। তাহলে এর ডাইরেকশন কোন দিকে থাকবে? এর ডাইরেকশন থাকবে অ্যালং অ্যাক্সিস। অর্থাৎ যদি আমি এই পয়েন্ট দিয়ে একটা অ্যাক্সিস ড্র করি, এই অ্যাক্সিস বরাবর ওপরে বা নিচে কিন্তু কি থাকবে। ওকে, তাহলে এখানেও বলের ভ্রামকের ডাইরেকশন কিন্তু অ্যালং আপওয়ার্ড অর অ্যালং ডাউনওয়ার্ড অ্যালং দ্য অ্যাক্সিস। কখন আপওয়ার্ড হবে কখন ডাউনওয়ার্ড হবে সেটাকেও আমি এখানে স্পেসিফাই করে দিয়েছি। যদি বডি ক্লকওয়াইজ ঘোরে, ক্লকওয়াইজ মোমেন্ট অফ ফোর্স যদি হয় তাহলে সেই মোমেন্ট অফ ফোর্সকে নেগেটিভ ধরা হবে, এবং যদি অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট অফ ফোর্স হয় তাহলে সেটাকে সবসময় কী করবো না পজিটিভ ধরবো। অর্থাৎ একটাকে ওপরের ডাইরেকশানকে প্লাস ধরলে নিচের ডাইরেকশানকে মাইনাস, নিচের ডাইরেকশানকে মাইনাস ধরলে ওপরের ডাইরেকশানকে প্লাস। তো আমি স্পেসিফিক্যালি এখানে বলে দিয়েছি কি না ক্লকওয়াইজ যদি মোমেন্ট অফ ফোর্স হয় তাহলে সেটাকে আমরা নেগেটিভ ধরবো, এবং অ্যান্টি ক্লকওয়াইজ যদি মোমেন্ট অফ ফোর্স হয় সেটাকে আমরা পজিটিভ কিন্তু ধরবো। জাস্ট লাইক দিস, এখানে এফ কাজ করেছে, এটা আর, এর ফলে বডির মধ্যে কি হচ্ছে এই দিক বরাবর রোটেশন হচ্ছে, কি তাই তো? তাহলে এটা কেমন ধরনের রোটেশন? ক্লকওয়াইজ রোটেশন। সেই ক্লকওয়াইজ রোটেশনের জন্য সামনে মাইনাস এসছে,
কিন্তু যদি আমি এই ডাইরেকশনে ফোর্স দিই তাহলে এই ফোর্সের জন্য এর মধ্যে কি হচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে। অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনকে আমরা পজিটিভ নেবো বলেছি, সেই জন্য কি পজিটিভ আমরা নিয়েছি। ওকে, তাহলে আমরা মোমেন্ট অফ ফোর্স কী জিনিস, মোমেন্ট অফ ফোর্স কখন প্লাস নেবো কখন মাইনাস নেবো সেটাকে আমরা বুঝে ফেললাম। ওকে, এবার আমরা কি করব, যদি কোনো বডির উপর দুই বা তার বেশি সংখ্যক ফোর্স কাজ করে তাহলে সেই ফোর্সগুলো যদি প্যারালাল ফোর্স হয়, বডির উপর যদি দুই বা তার বেশি সংখ্যক প্যারালাল ফোর্স কাজ করে, সমান্তরাল বল কাজ করে, তাহলে সেই বলগুলোর লব্ধি বার করব। শুধু বার করব না, লব্ধিটা কোন পয়েন্ট দিয়ে কাজ করবে সেটাকেও আমরা বার করব। তো এই বার করার ডেরিভেশন আমাদের বইতে আছে, বাট আমরা পরীক্ষা দেবো এমসিকিউ ফরম্যাটে, তাই ডেরিভেশন আমাদের কাছে খুব একটা প্রয়োজনীয় নয়। শুধুমাত্র ফর্মুলাটা আমরা যদি মনে রাখতে পারি তাহলেই কিন্তু আমাদের এই সংক্রান্ত সমস্ত প্রশ্ন সলভ হয়ে যাবে। কিন্তু ফর্মুলাটা জেনারেট করার জন্য, ফর্মুলাটা মনে রাখার জন্য আমাদের কয়েকটা জিনিস জানতে হবে, যে জিনিসগুলো জানতে হবে সেগুলোই শুধুমাত্র আমি এখানে আইডেন্টিফাই করছি। তাহলে এখানে কতগুলো ফোর্সের কথা বলেছি, দুটি সমমুখী সমান্তরাল বলের লব্ধি, রেজাল্টেন্ট অফ টু লাইক প্যারালাল ফোর্সেস, অর্থাৎ দুটো বল একই দিকে কাজ করছে এবং তারা পরস্পরের সঙ্গে কি প্যারালাল বা কি সমান্তরাল। ওকে, তাহলে এটার ফর্মুলা সমান্তরাল বলের লব্ধি কত হচ্ছে এবং সেই লব্ধি বলটা কোন খান দিয়ে কাজ করছে বা কাজ করবে সেইটাকে আমরা দেখব। ওকে, দেখ এখানে দুটো প্যারালাল ফোর্স দেখানো হয়েছে। কী কী ফোর্স, F1 ফোর্স, F2 ফোর্স, তাহলে এটা একটা কোনো একটা বডি, সেই বডির উপর দুটো ফোর্স দেখানো হয়েছে যারা কার সঙ্গে প্যারালাল, ওয়াই অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল, F1 ফোর্স F2 ফোর্স, এবং যারা নিজেদের মতো প্যারালাল। F1 ফোর্সটা সেন্টার থেকে কত দূরত্বে আছে, সে x1 দূরত্বে আছে, এবং F2 ফোর্সটা সেন্টার থেকে কত দূরত্বে আছে, x2 দূরত্বে আছে। অর্থাৎ F1 ফোর্স এবং F2 ফোর্সের যে পয়েন্টে অ্যাক্টিভেট হচ্ছে, যে পয়েন্টে কাজ করছে, সেই পয়েন্টের এক্স কোঅর্ডিনেটগুলো যথাক্রমে x1 আর x2। তাহলে এই দুটো ফোর্সের রেজাল্টেন্ট ফোর্স যদি আর হয়, সেই আর ফোর্সটা কোনখান দিয়ে কাজ করবে, ধরলাম সেই আর ফোর্সটা এক্স পয়েন্ট, সেন্টার পয়েন্ট থেকে এক্স দূরত্বে কাজ করবে এই আর ফোর্সটা। অর্থাৎ F1 আর F2 যোগ করে যে আর পাওয়া যাচ্ছে, সেই আর ফোর্স কোনখান দিয়ে কাজ করবে, সে তার এক্স কোঅর্ডিনেট হচ্ছে এক্স। তাহলে এর ফর্মুলাটা কী হবে, এক্স ইকুয়াল টু হয়ে যাবে এই F1 x1 প্লাস F2 x2 বাই F1 প্লাস x2, অর্থাৎ ফোর্স ইন্টু তাদের কারেসপন্ডিং কোঅর্ডিনেট বাই টোটাল ফোর্স করলেই আমরা সেন্টার অফ রেজাল্টেন্ট ফোর্সটা ঠিক কোনখান দিয়ে কাজ করছে তার এক্স কোঅর্ডিনেট পেয়ে যাব। যদি আমরা ওয়াই কোঅর্ডিনেট দেখতাম, এটা ওয়াই অ্যাক্সিস বরাবর আছে বলে এক্স বার করলাম, যদি এরকম এক্স অ্যাক্সিস বরাবর থাকতো তাহলে আমরা ওয়াই পেতাম, ওয়াই ইকুয়াল টু কত পেতাম, F1 y1 প্লাস F2 y2 বাই কত F1 প্লাস F2। এবং আরও একটা জিনিস এখানে মনে রাখতে হবে, এই F1 বাই F2 অর্থাৎ দুটো ফোর্সের রেশিওটা F1 বাই F2টা কাদের সঙ্গে সমান হবে, BC বাই এসির সঙ্গে কিন্তু কি সমান হয়ে যাবে। অর্থাৎ এটাকে যদি আমরা ও বলি, এই পয়েন্টটাকে যদি আমরা এ বলি, এই পয়েন্টটাকে আমরা যদি বি বলি, আর এই পয়েন্টটাকে আমরা যদি সি বলি, দেখা যাবে যে এসি বাই বিসি, বিসি বাই এসি ইকুয়াল টু কত হয়ে যাবে, F1 বাই কত F2 কিন্তু হয়ে যাবে। হয়েছে, তাহলে আমাদের এই রেশিওটা মনে রাখতে হবে, আর কোন পয়েন্ট থেকে এই দুটো বলের লব্ধিটা কাজ করছে সেই পয়েন্টের কোঅর্ডিনেটটা কীভাবে বার করতে হবে সেইটাকে শুধু মনে রাখতে হবে। যারা মনে করছিস যে এটা কীভাবে এলো, দেখবি তারা স্ট্যাটিক্সের বইতে দেখবি অনেক বড় করে ক্যালকুলেশন করা আছে, তোরা ওই ক্যালকুলেশনটা একটু দেখতে পারিস, তবে আমাদের পরীক্ষার পারপাসে ওই ক্যালকুলেশন কিন্তু কোনো কাজে লাগবে না। ওকে, এবার চলে আসবো আমরা নেক্সট টপিকে, দুটি বিপরীতমুখী সমান্তরাল বলের লব্ধি। আগেরটা কি ছিল, সমমুখী সমান্তরাল বল, এখন কি হচ্ছে না বিপরীতমুখী সমান্তরাল বল। তাহলে দুটো বিপরীতমুখী সমান্তরাল বলের লব্ধির ক্ষেত্রে বুঝতেই পারছিস, একটা বল যদি F1 হয় আর একটা বল F2, সেটা কোন দিয়ে কাজ করে, পরস্পরের বিপরীতে, তাহলে একটাকে প্লাস নিলে অন্যটাকে মাইনাস নিতে হবে। সেম ম্যানার এখানে দেখ, F1 এর কোঅর্ডিনেট কত ধরা হয়েছে x1, F2 এর কোঅর্ডিনেট কত ধরা হয়েছে x2, তাহলে আর যেটা কাজ করছে সেটা সেন্টার পয়েন্ট থেকে ধরলাম এক্স দূরত্বে কাজ করছে, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, F1 x1 মাইনাস F2 x2 বাই কত F1 মাইনাস F2। এখন প্রশ্ন হচ্ছে কোনটা থেকে কোনটা বিয়োগ করব, এটা থেকে এটা বিয়োগ করব নাকি এটা থেকে এটা বিয়োগ করব।
ঘটনা হচ্ছে আমরা যেটা বড় সেটাকে আমরা প্রথমে নেব, অর্থাৎ F1টা যেহেতু বড়, তাহলে F1 ইন্টু x1 মাইনাস F2 ইন্টু x2। তবে এটা না নিলেও চলবে, তুই যে কোনো একটা ফোর্সকে প্লাস একটাকে মাইনাস এফ ধর, তাতেও ক্যালকুলেশন কিন্তু একই আসবে। তাহলে মোদ্দা কথা, যদি দুটো সম্মুখী সমান্তরাল বল হয়, অর্থাৎ টু লাইক প্যারালাল ফোর্সেস হয়, তাহলে সেক্ষেত্রে জাস্ট প্লাস হবে। আনলাইক প্যারালাল ফোর্সের ক্ষেত্রে শুধু মাইনাস হবে। এক্ষেত্রে দেখ, এক্ষেত্রেও F1 বাই F2 ইকুয়াল টু BC বাই AC, অর্থাৎ সেন্টার থেকে F1 এর দূরত্বকে ধরলাম A, OA, আর F1 ফোর্স থেকে রেজাল্টেন্টের দূরত্ব ধরলাম AC, F2 ফোর্স থেকে রেজাল্টেন্টের দূরত্ব ধরলাম BC। তাহলে F1 বাই F2 ইকুয়াল টু কত হবে না BC বাই কত AC। শুধু এই দুটো ফর্ম আমরা একটু করে মনে রাখবো, তাহলেই হবে। এর বাইরে আর এখান থেকে কিছু করার দরকার নেই। যারা মনে করছিস যে এর ডিটেলস ক্যালকুলেশনটা দেখবি, তারা বই ফলো করতে পারিস। তবে আমি প্রথমেই বলেছি যে এক্ষেত্রে আমাদের এই ক্যালকুলেশন আলটিমেটলি কোনো কাজে লাগবে না, না প্রবলেম সলভিংয়ে কাজে লাগবে, না কোনো কনসেপচুয়াল কোশ্চেনের আনসার দিতে আমাদের কাজে লাগবে। শুধুমাত্র এইটুকুনটা জানলেই হবে, তাই আমি এখানে এইটুকুনটা ফোকাস করলাম। এবার চলে আসবো, একটি বস্তু কখন সাম্যাবস্থায় থাকবে, হোয়েন আ বডি উইল বি ইন ইকুইলিব্রিয়াম। কখন সাম্যাবস্থায় থাকবে মনে রাখতে হবে, সাম্যাবস্থা মানে স্থিরাবস্থা। আর স্থির কখন বলবো তাকে, যে যার মধ্যে কোনো রৈখিক সরণ থাকবে না, তার মধ্যে কোনো কৌণিক সরণ থাকবে না। অর্থাৎ ইফ আ বডি ইজ আন্ডার লিনিয়ার মোশন or is under circular motion, then the body is not in equilibrium. If the body is if there are no linear motion, no circular motion present in a system, then the body will be called is under equilibrium condition. Okay, তাহলে লিনিয়ার মোশনের জন্য কে দায়ী বল? লিনিয়ার মোশনের জন্য শুধুমাত্র ফোর্স দায়ী। আর অ্যাঙ্গুলার মোশন, সার্কুলার মোশন, কার্ভ লিনিয়ার মোশন, এগুলোর জন্য কে দায়ী বল? বলের ভ্রামক দায়ী। তাহলে কোনো বস্তুর উপর যদি বল আর বলের ভ্রামক এই দুটোই যদি শূন্য হয়ে যায়, তাহলে বস্তুর মধ্যে রৈখিক গতিও তৈরি হবে না, বস্তুর মধ্যে কৌণিক গতিও তৈরি হবে না, বস্তুর মধ্যে লিনিয়ার মোশনও জেনারেট করবে না, বস্তুর মধ্যে সার্কুলার মোশনও জেনারেট করবে না। ফলস্বরূপ বস্তু কিন্তু পারফেক্টলি কিন্তু ইকুইলিব্রিয়াম কন্ডিশনে কিন্তু কি থাকবে। ওই জন্য দেখ, প্রথম পয়েন্টে লেখা আছে বস্তুর উপর মোট প্রযুক্ত বলের লব্ধি এবং বলের ভ্রামকের লব্ধি দুটোই শূন্য হতে হবে। অর্থাৎ টোটাল রেজাল্টেন্ট ফোর্স অ্যান্ড টোটাল রেজাল্টেন্ট অফ মোমেন্ট অফ ফোর্স মাস্ট বি কি জিরো। শুধু ফোর্সগুলো জিরো হলেই হবে না, ফোর্সের যদি কোনো কম্পোনেন্ট থাকে সেগুলোও কিন্তু জিরো হতে হবে। দেখ, তার পরের পয়েন্টেও বলা আছে বস্তুর উপর মোট প্রযুক্ত বলের উপাংশ এবং মোট লব্ধি ভ্রামকের উপাংশ উভয়কেই কিন্তু জিরো হতে হবে। অর্থাৎ কম্পোনেন্ট অফ টোটাল ফোর্স বা রেজাল্টেন্ট ফোর্স, কম্পোনেন্ট অফ তোর একটা হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স আর একটা হচ্ছে কম্পোনেন্ট অফ মোমেন্ট অফ রেজাল্টেন্ট ফোর্স, এই দুটো কিন্তু কি জিরো হতে হবে। ওকে, আর একটা জিনিস সেটা হচ্ছে কি না, মোমেন্ট অফ ফোর্সকে ল্যামিস থিওরেমকে মেনে চলতে হবে, ল্যামির উপপাদ্যকে মেনে চলতে হবে। তো এবার আমরা চলে আসবো ল্যামির উপপাদ্যটা কী ছিল সেই ব্যাপারে জানার জন্য চলে আসবো। যদিও ল্যামির উপপাদ্যের ব্যাপারটা আমরা ভেক্টর যখন পড়েছিলাম তখন হালকা করে পড়ে রেখেছিলাম, সেটা যে ল্যামির উপপাদ্য ছিল সেটা হয়তো আমরা জানতাম না। আমরা সেই ব্যাপারটা একটু দেখলেই বুঝতে পারবো যে ল্যামিস থিওরেম অ্যাকচুয়ালি কী ছিল। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো একটা বডি কখন ইকুইলিব্রিয়ামে থাকবে, যখন তার মধ্যে কোনো রৈখিক গতি থাকবে না, যার মধ্যে কোনো বৃত্তাকার বা কৌণিক গতি বা বক্রপথে গতি থাকবে না। আর এটা তখনই সম্ভব যদি বস্তুর উপর মোট বল শূন্য হয়, মোট বলের ভ্রামক শূন্য হয়, টোটাল ফোর্স জিরো এবং টোটাল মোমেন্ট অফ ফোর্স যদি জিরো হয়। কিন্তু ধর একটা বডির উপর ফোর্স কাজ করছে না, কিন্তু মোমেন্ট অফ ফোর্স কাজ করছে, তাহলে সে কিন্তু ইকুইলিব্রিয়ামে নেই। তার মধ্যে লিনিয়ার মোশন তৈরি হচ্ছে না, কিন্তু অ্যাঙ্গুলার মোশন তৈরি হচ্ছে। আবার ধর কোনো বডির মধ্যে মোমেন্ট অফ ফোর্স কাজ করছে না, শুধুমাত্র ফোর্স কাজ করছে, তাহলে তার মধ্যে অ্যাঙ্গুলার মোশন তৈরি হচ্ছে না ঠিকই, কিন্তু লিনিয়ার মোশন তৈরি হচ্ছে। তাহলে দুটো ক্ষেত্রে কিন্তু বডি কিন্তু কি ইকুইলিব্রিয়ামে নেই। তাহলে এবার আমরা চলে আসবো ল্যামিস থিওরেম, ল্যামির উপপাদ্য চলে আসবো। ল্যামির উপপাদ্য কী জিনিস একটু দেখব। দেখ, ল্যামিস থিওরেম বলছে যদি তিনটে ফোর্স, এরকম তিনটে ফোর্স, এদিক বরাবর ধর পি ফোর্স, এদিক বরাবর কিউ ফোর্স, এদিক বরাবর আর ফোর্স কাজ করে এবং প্রত্যেকটা ফোর্স পরস্পরের সঙ্গে পি কিউ এর সঙ্গে θ1 অ্যাঙ্গেল করেছে, কিউ আর এর সঙ্গে θ2 অ্যাঙ্গেল করেছে, আর পি এর সঙ্গে θ3 যদি অ্যাঙ্গেল করে, তাহলে বলছে এই তিনটে ফোর্স তখনই ইকুইলিব্রিয়ামে থাকবে যদি পি বাই সাইন θ2 ইকুয়াল কিউ বাই সাইন θ3 যদি আর বাই সাইন θ হয়, সাইন θ হয়।
তাহলে এটা কীভাবে করলাম, পি এর অপোজিট ফোর্সটা কি, অপোজিট অ্যাঙ্গেলটা কত বল, থিটা টু, তাহলে পি বাই সাইন থিটা টু ইকুয়াল টু কিউ এর অপোজিট অ্যাঙ্গেলটা কত, থিটা থ্রি, তাহলে কিউ বাই কত সাইন থিটা থ্রি ইকুয়াল টু এটা কত আর এর অপোজিট অ্যাঙ্গেল কত, থিটা ওয়ান, তাহলে আর বাই কত সাইন থিটা ওয়ান হয়ে যাবে। যদি এটা হয় তাহলে এটাকে আমরা বলছি ল্যামিস থিওরেম, এবং এই থিওরেম যদি ফুলফিল হয় তখন একটা বডি কিন্তু কি থাকবে না, ইকুইলিব্রিয়াম কন্ডিশনে কিন্তু থাকবে। ওকে, এইবার চলে আসবো আমরা কিসের কনসেপ্টে, না সেন্টার অফ গ্র্যাভিটি বা ভার কেন্দ্রের কনসেপ্টে চলে আসবো। ভার কেন্দ্র, আমরা এতক্ষণ ভর কেন্দ্র নিয়ে আলোচনা করলাম, এবার আমরা ভার কেন্দ্রের কনসেপ্টে আমরা চলে আসবো। ভার কেন্দ্র কী জিনিস একটু বোঝার চেষ্টা করব। তাহলে ভার কেন্দ্র কি, ভার মানে কি ওজন, তাহলে ভর যেমন ভর কেন্দ্রের ক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম না, এমন একটা ভার্চুয়াল পয়েন্ট, এমন একটা ম্যাথামেটিক্যাল পয়েন্ট যে পয়েন্টের মধ্যে দিয়ে টোটাল মাস সেন্ট্রালাইজড হয়ে আছে। তাহলে ভার কেন্দ্র কী হবে, এটাও এমন একটা ম্যাথামেটিক্যাল পয়েন্ট, এমন একটা ভার্চুয়াল পয়েন্ট যার মধ্যে টোটাল কি হয়ে আছে না, ওয়েট সেন্ট্রালাইজড হয়ে আছে, ওজন কেন্দ্রীভূত হয়ে আছে, সেটাই হচ্ছে কি ভার কেন্দ্র। ঠিক ভর কেন্দ্রে যেমন যেমন ক্যালকুলেশন পেয়েছিলাম, এখানে ভার কেন্দ্রের ঠিক তেমনই ক্যালকুলেশন পাবো। ওখানে কত পেয়েছিলাম বল, m1x1 প্লাস m2x2 প্লাস m3x3 ডটা করতে করতে mi(xi) বাই m1 প্লাস m2 প্লাস m3, তখন ভর কেন্দ্র ছিল বলে m দিয়ে গুণ হয়েছিল, কিন্তু এখানে ভার কেন্দ্র তাই কী দিয়ে গুণ হবে, mg দিয়ে গুণ হবে। দেখ সেই জন্য আমরা করেছি m1g ইন্টু x1, m2g ইন্টু x2, m3g ইন্টু x3 করতে করতে mig ইন্টু xi বাই m1g, m2g, m3g করতে করতে mig। তাহলে এখানেও ওই একই রকমভাবে সামেশান ফর্মে যখন লিখব mi xi mi সামেশান ফর্ম বাই কত mi, কেন, কারণ দেখ এখানে এদিককার নিচের জি আর ওপরের জি কেটে গেছে, তাহলে কেটে গিয়ে কী পড়ে থাকছে, এটাই পড়ে থাকছে। তাহলে দেখ এই ফর্মটা অ্যাকচুয়ালি ভর কেন্দ্রের ফর্মই ছিল, তাহলে ভর কেন্দ্রের ফর্ম আলটিমেট আর ভার কেন্দ্রের ফর্মটা কিন্তু একই দাঁড়িয়ে গেল, কি তাই তো। তাহলে ওখানেও ঠিক যেমন করেছিলাম এখানেও ঠিক তেমন, আর আলাদা করে বলছি না। ওখানে আমরা xcm লিখেছিলাম, এগুলোকে আমরা কী লিখবো, সেন্টার অফ গ্র্যাভিটি বলে xcg লিখব। তাহলে আমাদের মনে হতে পারে যে তাহলে তো একই ব্যাপার, তাহলে ভর কেন্দ্র ও ভার কেন্দ্র সবসময় নিশ্চয়ই একটাই পয়েন্ট হবে, কিন্তু হ্যাঁ এটাই হওয়া উচিত জেনারেলি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে। কোন ক্ষেত্রে ব্যতিক্রম আছে, যদি কোনো বডির উপর বডির সমস্ত পয়েন্টে জি এর ভ্যালু সমান হয় তাহলেই কিন্তু, বা অভিকর্ষ ত্বরণের মান সমান হয় তাহলেই কিন্তু তার সেন্টার অফ মাস পয়েন্ট ভর কেন্দ্র এবং সেন্টার অফ গ্র্যাভিটি পয়েন্ট ভার কেন্দ্র একই বিন্দু হবে, অর্থাৎ এই ক্যালকুলেশন অনুযায়ী একই বিন্দুই হচ্ছে। কিন্তু ধর হিমালয় পাহাড়ের কথা চিন্তা করে দেয়, বা এভারেস্টের কথা চিন্তা করে দেয়, তার গ্রাউন্ড এবং পিক পয়েন্ট এই দুটো পয়েন্টের মধ্যে উচ্চতার পার্থক্য কত, 8,848 মিটার। তাহলে 8,848 মিটার নিচে জি এর যা ভ্যালু, 8,848 মিটার উপরে অভিকর্ষ ত্বরণের ভ্যালু কিন্তু সেম নয়। কারণ আমরা পরে যখন পরের সেমিস্টারে আছে মহাকর্ষ যখন পড়ব তখন দেখব যে ভূপৃষ্ঠ থেকে উচ্চতার সঙ্গে অভিকর্ষ ত্বরণের মান ক্রমশ কমতে থাকে। গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন গ্র্যাজুয়ালি ডিক্রিজেস ডিউ টু হাইট ফ্রম গ্রাউন্ড। তাহলে 8,800 গ্রাউন্ডে যদি জি এর ভ্যালু যা হবে 8,848 মিটার ওপরে কিন্তু জি এর ভ্যালু তাই হবে না, অর্থাৎ হিমালয় পাহাড়ের পুরো বডিটার মধ্যে জি এর ভ্যালু সব জায়গায় কিন্তু সমান নয়। এর ফলে দেখা যাবে হিমালয় পাহাড়ের ক্ষেত্রে তার সেন্টার অফ মাস এবং তার সেন্টার অফ গ্র্যাভিটি কিন্তু কি সেম কিন্তু হবে না। সেক্ষেত্রে এই জিগুলো কাটবে না, কারণ এখানে একটা জির সব জায়গাতে জি লিখতে পারবো না, কি লিখতে হবে, একটা জায়গায় G1 লিখতে হবে, আরেকটু কোনো একটা পয়েন্টে G2 লিখতে হবে, আরেকটু কোনো একটা পয়েন্টে G3 লিখতে হবে, আরেকটু কোনো একটা পয়েন্টে G4 লিখতে হবে, কারণ জি চেঞ্জ করে যাচ্ছে, ফলে ওপর নিচে জি কাটছে না। তাহলে না কাটলেই কিন্তু কী হয়ে যাবে না, এক্সজির ডেরিভেশন কিন্তু কি আর এই ফর্মটা লিখতে পারবো না, এইখানে এসে আমাদের ক্যালকুলেশন এন্ড করে দিতে হবে। তখন দেখা যাবে এক্সিএম আর এক্সজি কিন্তু একই পয়েন্ট কিন্তু কি হচ্ছে না। কি বোঝা গেল? তাহলে ভারকেন্দ্র এবং ভরকেন্দ্রের কনসেপ্ট আমরা দুটোই আমরা দেখে ফেললাম। ওকে, এইবার আমরা চলে আসবো ইকুইলিব্রিয়াম। হাউ মেনি টাইপস অফ ইকুইলিব্রিয়াম উই হ্যাভ, কত রকমের সাম্যাবস্থা আছে। সাম্যাবস্থা কী জিনিস আমরা দেখেছি, কিন্তু কত রকমের সাম্যাবস্থা আছে সেটা আমরা এবার দেখব। সাম্যাবস্থা মেনলি তিন রকমের, একটা হচ্ছে স্টেবল ইকুইলিব্রিয়াম সুস্থির সাম্যাবস্থা, একটা হচ্ছে আনস্টেবল ইকুইলিব্রিয়াম অস্থির সাম্যাবস্থা, একটা হচ্ছে নিউট্রাল ইকুইলিব্রিয়াম নিরপেক্ষ সাম্যাবস্থা। আমি এই সাম্যাবস্থা সম্পর্কে বইতে অনেক কিছু জিনিস দেওয়া আছে, আমি একটা ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি যে সাম্যাবস্থাটা অ্যাকচুয়ালি
কী বা কোন সাম্যাবস্থা কীরকম। আচ্ছা বল, এই বাটির মধ্যে একটা বডিকে রেখেছি, এই বডিটাকে সামান্য যদি নাড়িয়ে দিই, বডিটা আবার আগের জায়গায় ফিরে আসবে তো। অর্থাৎ একটা ইকুইলিব্রিয়াম স্টেটে ছিল, তুই ওকে ডিস্টার্ব করলি, দেখ পুনরায় আগের ইকুইলিব্রিয়াম স্টেটে ফিরে চলে এলো। যদি এরকম হয়, একটা বডি ইকুইলিব্রিয়াম স্টেটে আছে, তাকে একটু ইকুইলিব্রিয়াম স্টেট থেকে তুই সরিয়ে দিলি, যদি পুনরায় সে আগের ইকুইলিব্রিয়াম স্টেটে ফিরে আসে, তাহলে তার সাম্যাবস্থাটা কী সাম্যাবস্থা হবে? সুস্থির সাম্যাবস্থা বা স্টেবল ইকুইলিব্রিয়াম। অস্থির সাম্যাবস্থা কী? দেখ এখানে স্টেবল ইকুইলিব্রিয়ামে ছিল, ওকে সামান্য নাড়িয়ে দিলাম, নাড়িয়ে দিয়ে কী হলো রে, ও কোনোভাবেই আর আগের সাম্যাবস্থায় ফিরে এলো না। কি তাই তো? কোনোভাবেই তার আগের সাম্যাবস্থায় ফিরে এলো না। যদি এরকম হয়, তাহলে সেই বডিটাকে আমরা কী বলবো? অস্থির সাম্যাবস্থায় আছে বা আনস্টেবল ইকুইলিব্রিয়ামে আছে। আর নিরপেক্ষ সাম্যাবস্থা কি? দেখ, তাকে এই বডিটা এখানে সাম্যাবস্থা ছিল, একে সামান্য নাড়িয়ে দিলাম, ও পুনরায় পাশে সরে গিয়ে আবার একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন তৈরি করে ফেললো, ওই একই লেভেলে আর একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন তৈরি করে ফেললো। তাহলে এক সাম্যাবস্থা ছিল, ও পুনরায় আর একটা সাম্যাবস্থা তৈরি করে ফেললো একই লেভেলে, কি তাই তো? তখন এই সাম্যাবস্থাটাকে আমরা কি বলছি? না নিউট্রাল ইকুইলিব্রিয়াম বা অস্থির সাম্যাবস্থা। ওকে, এই সাম্যাবস্থা সম্পর্কে কয়েকটা কথা একটুখানি, আরও কয়েকটা ইনফরমেশন একটু দিয়ে রাখি। কোনো একটা বডি তত বেশি স্টেবল ইকুইলিব্রিয়ামে থাকবে, সুস্থির সাম্যাবস্থায় থাকবে, যত তার উপরের ক্ষেত্রফলের তুলনায় নিচের ক্ষেত্রফল বেশি হবে। দেখবি ব্রিজগুলো, দেখবি পিলারগুলো নিচের দিকটা বড় হয়, ওপরের দিকটা সরু হয়। এর কারণ কি? এর কারণ হচ্ছে ব্রিজগুলোর নিচের অংশে এরিয়া বড় হলে ও কী হবে? স্টেবল ইকুইলিব্রিয়ামে থাকবে, সুস্থির সাম্যাবস্থা হবে। তাহলে ওকে কেউ সামান্য নাড়িয়ে দিলেও ও কিন্তু কি আবার আগের অবস্থায় ফিরে আসবে। নাড়িয়ে দেওয়া মানে কি? ধর ভূমিকম্প হলো, ভূমিকম্প হলে কী হলো? সামান্য ডিসপ্লেসড হলো, তাহলে ডিসপ্লেসড হলেও কিন্তু ও পুনরায় আগে যে অবস্থা ছিল সেই অবস্থায় কিন্তু কি চলে আসতে পারবে, অর্থাৎ ব্রিজ কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না। একটা কথা মনে রাখবি, ভর কেন্দ্র যত কম উচ্চতায় থাকবে, তত বেশি কিন্তু সে সুস্থির সাম্যাবস্থায় থাকবে। যত ভর কেন্দ্র কম উচ্চতায় থাকবে, তত সুস্থির সাম্যাবস্থায় থাকবে। মানে একটুখানি বুঝিয়ে বলার চেষ্টা করি। দেখবি লঞ্চে যদি উঠিস বা কোনো স্টিমারে যদি উঠিস, তখন দেখবি স্টিমারের যারা অপারেটর তারা সবসময় বলে আপনারা নিচের দিকে গিয়ে বসুন। কেন? কারণ নিচের দিকে গিয়ে বসলে ভরকেন্দ্র কী হবে? তুলনামূলক গ্রাউন্ড লেভেলের কাছাকাছি থাকবে, অর্থাৎ নৌকো বা লঞ্চ বা স্টিমার এগুলো কী হবে? সুস্থির সাম্যাবস্থা থাকবে। যত তুই ছাদের দিকে উঠে যাবি, তত কী হবে? ভরকেন্দ্র কি ক্রমশ ওপরের দিকে উঠবে, কারণ আমি বলছি ডেন্সিটি যেদিকেই বাড়বে সেদিকেই ভরকেন্দ্র সরে যাবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু ভরকেন্দ্র কিন্তু কী হবে? উপরের দিকে চলে যাবে, গ্রাউন্ড সারফেস থেকে ওপরের দিকে চলে যাবে। তখন কিন্তু ও কিন্তু তার সুস্থির সাম্যাবস্থা ক্রমশ বিঘ্নিত হতে শুরু করবে। দেখ এখানে ছবিতেও দেখ, এখানে আছে সুস্থির সাম্যাবস্থায় আছে, যেমনি ও এই লেভেল থেকে একটু ওপরে উঠে গেছে, ও কিন্তু অস্থির সাম্যাবস্থায় কিন্তু চলে গেছে, কি তাই তো? অর্থাৎ ভরকেন্দ্র যত উপরে থাকবে, সে কিন্তু অস্থির সাম্যাবস্থায় কিন্তু থাকবে। এই কারণে দেখবি আমরা যখন শুয়ে থাকি আমরা বেশি আরাম অনুভব করি। কেন বলতো? আমাদের বডির সেন্টার অফ মাস গ্রাউন্ডের কাছাকাছি থাকে। যেমনি দাঁড়াই, তখন কিন্তু শুয়ে থাকার তুলনায় কম আরাম অনুভব করি। কেন বলতো? সেক্ষেত্রে সেন্টার অফ মাস কিন্তু আমাদের গ্রাউন্ড থেকে কিন্তু সামান্য উপরে উঠে চলে এসছে। ফলে আমরা শুয়ে থাকা অবস্থায় যতটা সুস্থির, দাঁড়িয়ে থাকা অবস্থা কিন্তু ততটা সুস্থির কিন্তু না। অবশ্যই এটা সুস্থির, কিন্তু ততখানি সুস্থির না। সেই জন্য আমরা একটু কম আরাম অনুভব কিন্তু করি, কি তাই তো? আমাদের দেখবি হাঁটাচলা করা শিখতে হয়, কিন্তু কুকুর, গরু এদের কিন্তু বাচ্চাদের কিন্তু হাঁটাচলা করা শিখতে হয় না। কেন বলতো? ওরা 4 পা চতুষ্পদী, এর ফলে ওদের নিচের এরিয়াটা বড়। তাহলে নিচের এরিয়াটা বড় হওয়ার জন্য ওরা অলরেডি জন্ম থেকেই সুস্থির সাম্যাবস্থায় থাকে। কিন্তু আমরা 2 পায়ে থাকা হাঁটার কারণের জন্য আমাদের পাদভূমির এরিয়া কিন্তু কম, তাই আমাদের হাঁটাচলা করা কিন্তু কি শিখতে হয়, কি তাই তো? যে বস্তুর স্থিতিশক্তি যত কম, সেই বস্তু কিন্তু তত সুস্থির সাম্যাবস্থা থাকবে। যার পোটেনশিয়ালিটি যত কম, সে কিন্তু তত সুস্থির সাম্যাবস্থা থাকবে। তুই যদি একতলায় বসে থাকিস, তুই যতটা সুস্থির সাম্যাবস্থা থাকবি, তুই যদি 3 তলায় উঠে যাস, তুই কিন্তু ততখানি সুস্থির সাম্যাবস্থায় থাকবি না, ঠিক আছে তো? কারণ 3 তলায় উঠলে, এই সাইড ওপরে উঠলে কত হয়ে যাবে না, তোর পোটেনশিয়াল এনার্জি MGH হয়ে যাবে, সেই শক্তি কী হবে? বেড়ে যাবে। যত কম স্থিতিশক্তি হবে, যত কম পোটেনশিয়াল এনার্জি হবে, তত কিন্তু তুই সুস্থির সাম্যাবস্থায় কিন্তু থাকতে পারবি, কি তাই তো? তাহলে এই চ্যাপ্টার স্থিতিবিজ্ঞানের আমাদের সিলেবাসের মধ্যে যেটুকুনটা আছে সেটুকুনটা আমরা পড়ে ফেললাম। যেগুলো পড়ালাম বা যেগুলো বললাম, শুধুমাত্র আমরা সেইটুকুনটাকেই ফোকাস করব, এর বাইরে কোনো ফোকাস করার দরকার নেই। এরপরে তুই যে কোনো নিউমেরিক্যাল কিন্তু করতে পারবি, যে কোনো MCQ সলভ করতে পারবি, যে কোনো কনসেপচুয়াল জায়গা কিন্তু কি কনসেপচুয়াল কোশ্চেনকে কিন্তু এই আমি যেটুকুনটা পড়লাম সেটুকুন থেকেই পারবি, এর বাইরে আর কিচ্ছু করার দরকার নেই। ওকে, আমরা নেক্সট ভিডিও লেকচারে
রিজিড বডি মোশন বা দৃঢ় বস্তুর ঘূর্ণনটা বলবো। ততক্ষণ আমরা এই যে স্ট্যাটিক্সটা পড়লাম, স্ট্যাটিক্সটা ভালো করে একটুখানি ওভারভিউ করে নিতে হবে। ওকে?